হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের এখানে প্রতিদিন অধ্যায়ভিত্তিক ক্লাস চলছে জেনারেল স্টাডিজের। আজকে আমরা সেট নাম্বার 5, আমরা হিস্ট্রি থেকে আলোচনা করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় মৌর্য যুগ, এবং আমরা বেসিক্যালি ফোকাস করছি ফুড এসআই, ডাব্লিউবিপি কলকাতা পুলিশ, পাবলিক সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো, তার মধ্যে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস, এই প্রত্যেকটা পরীক্ষাকে আমরা টার্গেট করছি। যেখানে জিএস পার্টটা কিন্তু খুব ভাইটাল, জিএস পার্টটা কিন্তু খুব স্কোরিং করার একটা জায়গা, এবং সেখান থেকে ডেপথে আমরা পড়াশোনা করলে কিন্তু ভালোভাবে সেখানে স্কোরটা করতে পারবো। এবং হিস্ট্রি থেকে সবথেকে বেশি কোয়েশ্চেন আসে প্রত্যেকবারই, তো হিস্ট্রি পার্টটাকে সেজন্য আমরা আগে নিয়েছি, এবং সেটা অবশ্যই অধ্যায়ভিত্তিক হিসেবে। আমাদের অলরেডি 4টা ক্লাস কিন্তু হয়েছে এই সিরিজে, আমাদের আলাদা করে প্লেলিস্ট করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারবে। এবং প্রত্যেকটা কোশ্চেনে 4টা করে অপশন তোমরা পাবে, যেটা সঠিক বলে মনে হবে সেটা নিচে লাইভ চ্যাট অপশনে অথবা কমেন্টে কিন্তু জানাতে পারো। তো প্রথম প্রশ্ন রাখছি আজকে। প্রথম প্রশ্ন হচ্ছে, অশোক সম্মতি ভারতে বা সম্প্রতি ভারতে জাতীয় প্রতীক বা অশোক সম্মত ভারতে জাতীয় প্রতীক গ্রহণ করা হয়েছে কবে? মানে যে অশোক স্তম্ভ যেটা রয়েছে, যে অশোকের তৈরি করা যে স্তম্ভটা, যেখানে ওই সিংহের মূর্তিটা যে রয়েছে, সিংহের মূর্তি এবং তার সাথে যে আরও আনুষঙ্গিক অনেক কিছু রয়েছে, এটা ডিটেলস আমরা আলোচনা করব। তো সেটা ভারতবর্ষে কবে অফিসিয়ালি গৃহীত হয়েছে জাতীয় প্রতীক হিসেবে? 1950-এর 26শে জানুয়ারি, 47-এর 15ই আগস্ট, 1950-এর 10ই অক্টোবর, নাকি 1947-এর 23শে আগস্ট? দেখো, এটা হচ্ছে 1947-এই কিন্তু গৃহীত হয়ে গিয়েছিল যে এটা ভারতবর্ষের জাতীয় প্রতীক হিসাবে গৃহীত হবে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এবং অফিসিয়ালি এটাকে নির্বাচন করা হয় বা এটাকে সিলেক্ট করা হয় 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসটিকে 1950 খ্রিস্টাব্দে। ঠিক আছে, সেই দিনই কিন্তু করা হয়। আচ্ছা, মৌর্য যুগ সম্পর্কে কয়েকটা কথা আমরা জেনে নিই। মৌর্য যুগ হচ্ছে লৌহ যুগের একটি সাম্রাজ্য। লৌহ যুগ কি আমরা এর আগে কিন্তু আলোচনা করেছি, কোনটা তাম্র ব্রোঞ্জ যুগ, কোনটা লৌহ যুগ ইত্যাদি। এটা প্রতিষ্ঠা করেছেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য। কিছু বেসিক মানে আলোচনাগুলো একটু করে নিতে চাচ্ছি। চন্দ্রগুপ্ত মৌর্য এটার প্রতিষ্ঠাতা। সময়কালটা কবে? 322 বিসি খ্রিস্টপূর্বাব্দ থেকে, 322 খ্রিস্টপূর্বাব্দ থেকে 185 বিসি, অর্থাৎ 185 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। অবস্থানটা কোথায় ছিল? মগধ। মগধটা বেসিক্যালি কোথায়? সিন্ধু গাঙ্গেয় উপত্যকা যে অঞ্চলটা, বা সিন্ধু গাঙ্গেয় সমভূমি অঞ্চলটা, সেটা। আচ্ছা, রাজধানী কোথায় ছিল? রাজধানী ছিল পাটলিপুত্র। পাটলিপুত্রের বর্তমান নাম কি? পাটনা, যেটা কোথায় রয়েছে? বিহারে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য। মনে রাখতে হবে, ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্য কোনটা? মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, প্রথম সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য। প্রচলিত ভাষা ছিল 3টা। একটা হচ্ছে সংস্কৃত, একটা ছিল মাগধী, মানে মগধের ভাষা তাই মাগধী, আর একটা প্রাকৃত। প্রাকৃত ভাষাটা আমরা এর আগে জৈন যুগ যখন আলোচনা করছিলাম, জৈন এবং বৌদ্ধ, সেই জৈন যুগের সময়ে যে বিভিন্ন নিদর্শনগুলো রয়েছে সেগুলো প্রাকৃত ভাষাতে লেখা রয়েছে। প্রথম সম্রাট ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, শেষ সম্রাট ছিলেন বৃহদ্রথ। ঠিক আছে, এবং বৃহদ্রথকে পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে এই মৌর্য সাম্রাজ্যের অবসান কিন্তু ঘটিয়েছিলেন। ঠিক আছে, তো এগুলো হচ্ছে বেসিক আলোচনা। পরের কোশ্চেনে যাব। যিনি সম্রাট বা যিনি সাম্রাজ্য শাসন করবেন তাকে কি বলা হবে? যিনি সাম্রাজ্য শাসন করবেন, বিচারক, সম্রাট, সেনাপতি, নাকি অর্থমন্ত্রী? সঠিক উত্তর হবে তিনি হচ্ছেন সম্রাট, অপশন নাম্বার বি। ভারতের প্রথম সাম্রাজ্যের নাম, ভারতের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য, গুপ্ত সাম্রাজ্য, শুঙ্গ সাম্রাজ্য, কুষাণ সাম্রাজ্য। প্রত্যেকটা নিয়ে ক্লাস রয়েছে আমাদের, প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ক্লাস রয়েছে। ঠিক আছে, তো ভারতের প্রথম সাম্রাজ্যের নাম কি? মৌর্য সাম্রাজ্য। এবার এইখানে একটা বিষয়, সেটা হচ্ছে, তাহলে বলবে নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে হত্যা করে যখন চন্দ্রগুপ্ত মৌর্য সেই মগধের সিংহাসন দখল করলো, তাহলে কি করে মৌর্য সাম্রাজ্যটা ভারতের প্রথম সাম্রাজ্য হচ্ছে? এক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই যে নন্দ বংশটা যেটা রয়েছে, সেই নন্দ বংশ সম্পর্কে দু চার কথা বলতেই হবে। এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দ, ঠিক আছে। তিনি 343 অব্দে এই নন্দ বংশের সূচনা করেন। এবার নন্দ বংশের সূচনা করেছেন, সাম্রাজ্য কিন্তু নয়। তিনি সিংহাসন দখল করেছেন এবং রাজত্ব করেছেন কোন জায়গাটাকে? সে মগধে। মগধে বসে তিনি সেখানে কিন্তু শাসন করেছেন। এটা কিন্তু ষোড়শ মহাজন পদের শেষ পর্যায়ে একদম, যে 16টা মহাজনপদ ছিল
অঙ্গ, মগধ, কাশী, কৌশল করে যে 16টা মহাজনপদ ছিল, আমরা এর আগে আলোচনা করছি, সেখানে মগধ ছিল হচ্ছে সর্বেসর্বা বা সব থেকে শক্তিশালী, এবং সেই মগধেরই রাজা ছিলেন কিন্তু নন্দবংশের ধননন্দ ছিলেন শেষ রাজা। ঠিক আছে, কিন্তু এই নন্দবংশ প্রতিষ্ঠা করেছেন কে? মহাপদ্মনন্দ। কবে? 343 অব্দে, মানে বিসি, বিফোর ক্রাইস্ট, ঠিক আছে, বা খ্রিস্টপূর্বাব্দে। আর এই ধননন্দকেই 322 খ্রিস্টাব্দে পরাজিত করে চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্যের সহযোগিতা সিংহাসন আরোহণ করেছিলেন। সেই কারণে, এবং তারপর তিনি সেই তার সাম্রাজ্যকে মগধের থেকে অনেক বেশি এক্সপ্যান্ড করেছেন, চারিদিকে তার সাম্রাজ্যের সীমা তিনি বাড়িয়েছেন, তিনি এক্সপ্যান্ড করেছেন। সেই কারণে ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য। ঠিক আছে, এরপরে আসি নাম্বার 4। কোনো মহিলা যদি সম্রাট হন তাকে কি বলা হয়? কোনো মহিলা যদি সম্রাট হন, সম্রাজ্ঞী, রাজ্ঞী, সুলতানা নাকি বেগম? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে সম্রাজ্ঞী, অপশন নাম্বার। এখানে সুলতানা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি সুলতানা মানে হচ্ছে সুলতানের স্ত্রী, কিন্তু আমরা ইতিহাসে একজন এরকম মহিলা সুলতানকেও পাবো, একজন ফিমেল রয়েছেন, অর্থাৎ সুলতান রাজিয়া, তিনি কিন্তু সুলতানা রাজিয়া নয়। সুলতানা মানে সুলতানের স্ত্রী, এবং তিনি তো সুলতানের স্ত্রী ছিলেন না, তিনি নিজেই সেই সুলতানের সিংহাসনে বসেছিলেন তার পিতার মৃত্যুর পরে। তো সেই কারণে তিনি কিন্তু সুলতান হিসেবে নিজেকে পরিচিতি লাভ করেছিলেন, বা নিজেকেই আহ, বলতে চাইতেন, বা সকলে যাতে তাকে সুলতান হিসেবেই আহ, সম্ভাষণ করে সেটাই তিনি চাইতেন। গ্রিক শাসক আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে ছিলেন প্রায় কতদিন? এগুলো প্রত্যেকটা কিন্তু যে পর্ষদের দেওয়া টেক্সট বুক রয়েছে, সেই টেক্সট বুক থেকে কোয়েশ্চেনগুলো করা হয়েছে, অর্থাৎ যে ক্লাস 6 থেকে যেই সমস্ত বইগুলো পড়ানো হয়ে থাকে, এবং প্রত্যেকটা পরীক্ষাতে লক্ষ্য করে দেখা গেছে এগুলো বই থেকে কোয়েশ্চেন সমস্ত কিন্তু আসে, এবং পর্ষদের বই থেকে অ্যান্সার করলে সেগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। গ্রিক শাসক আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে ছিলেন 3 বছর, 5 বছর, 7 বছর নাকি 9 বছর? কয় বছর ছিলেন? সঠিক উত্তর, তিনি ছিলেন 3 বছর। কবে এসেছিলেন? 323 অব্দে। 323 অব্দ মানে খ্রিস্টপূর্বাব্দ। ঠিক আছে, 323 অব্দে তিনি কি কোথায় মারা গেছেন? তিনি 323 অব্দে তিনি মারা যান ব্যাবিলনে। কিন্তু ভারতে তিনি এসেছিলেন কবে? 326 অব্দে। 326 অব্দে তিনি কোথায় আসেন? ভারতবর্ষে আসেন। কিন্তু 323 অব্দে তিনি কোথায় যান? ব্যাবিলনে মারা যান। কিভাবে মারা যান? ম্যালেরিয়ার কারণে। ঠিক আছে, ম্যালেরিয়া, ম্যালেরিয়ার কারণে তিনি কিন্তু মারা যান সেখানে। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, 326 অব্দে তিনি যে ভারতবর্ষে এসেছিলেন, সেখানে কিন্তু একটা একটা ভয়ঙ্কর একটা যুদ্ধ হয়েছিল। কার সাথে? পোরাস বা পুরুর সাথে হয়েছিল আলেকজান্ডারের যুদ্ধ। কোন যুদ্ধ? হিদাসপাসের যুদ্ধ। হিদাসপাসের যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ঝিলাম নদীর তীরে হয়েছিল। এই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে আসতে দেখা যায়, সেই কারণে তথ্যটা তোমাদেরকে দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে 326 খ্রিস্টপূর্বাব্দে তিনি এসেছিলেন, 323 খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান। এবার অনেকেই ভাববে 326-এ আসলে তাহলে 323-এ কি করে মারা যাচ্ছে? খ্রিস্টপূর্বাব্দ সবসময় কিন্তু বিপরীত দিকে গণনা হবে, বিপরীত দিকে 100, 99, 98, 97, 96 এইভাবে, যেহেতু খ্রিস্টপূর্বাব্দ, আর খ্রিস্টাব্দ সবসময় সঠিকভাবে গণনা হবে, 1, 2, 3, 4 এভাবে গণনা হবে। ঠিক আছে, তো এই হচ্ছে 326-এ তিনি ভারতবর্ষে আসেন, এসে সেখানে পুরুষ সাথে তার যুদ্ধ হয়, যে যুদ্ধটা হিদাসপাসের যুদ্ধ নামে পরিচিত, যেটা হয়েছিল ঝিলাম নদীর তীরে, এবং তারপর সেখান থেকে তিনি ফিরে যান ব্যাবিলনে, গিয়ে ম্যালেরিয়া রোগে 323 অব্দে তিনি মারা যান। ঠিক আছে, পরের কোশ্চেনে আসি। আলেকজান্ডার সৈন্যবাহিনী সমেত ফিরে যান কত অব্দে? তাহলে এটা তোমাদের জন্য থাকলো হোম টাস্ক, এটা আর বলছি না। কত অব্দে তিনি চলে যান? 320 অব্দ, 325 অব্দ নাকি 326 অব্দ? নেক্সটে চলে আসি। পুরুর রাজত্ব ছিল যেই নদীর মাঝে, বা যেই দুই নদীর মাঝে? পুরু মানে যেটাকে পোরাস অনেক জায়গায় তুমি দেখবে লেখা আছে। তো এই পুরুর রাজত্ব ছিল কোন দুই নদীর মাঝে? ঝিলাম এবং চেনাব, গঙ্গা এবং যমুনা, গোদাবরী ও কৃষ্ণা নাকি কাবেরী ও ব্রহ্মপুত্র? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঝিলাম এবং চেনাব, এবং এই ঝিলাম নদীর তীরে কিন্তু হিদাসপাসের যুদ্ধটা হয়েছিল। কার সাথে? আলেকজান্ডারের সাথে। কবে? 326 অব্দে বা 326 বিসিতে। নেক্সট আসবে নাম্বার 8-এ। মগধকে ঘিরে তৈরি ভারতের প্রথম সাম্রাজ্যটি হলো কি? মগধকে ঘিরে, অর্থাৎ মগধেই সেখানে সে সাম্রাজ্যের বীজ বপন করা হচ্ছে, এবং তারপর সেখান থেকে বাইরে বেরিয়ে আসছে, এক্সপ্যান্ড করছে। কোন সাম্রাজ্য? মৌর্য সাম্রাজ্য। কে প্রতিষ্ঠা করেছেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আচ্ছা, এই মৌর্য সাম্রাজ্য সম্পর্কে জানা যাবে বিশাখ দত্তের লেখা একটি সংস্কৃত
নাটক যার নাম হচ্ছে মুদ্রা রাক্ষস? এই কোশ্চেনগুলো আসে। বিশেষ করে মনে রাখবে এই সময়কার বা প্রত্যেকটা বংশের সময়কার যেই সমস্ত ঐতিহাসিক যে এভিডেন্সেসগুলো রয়েছে, বিশেষ করে সাহিত্য নিদর্শনগুলো রয়েছে, সেগুলো ভালো করে পড়ে রাখবে। কোনটা কে লিখেছেন, কোন ভাষায় লিখেছেন। এটা সংস্কৃত ভাষায় লেখা, ঠিক আছে? এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায় লেখা। নাম্বার 9-এ আসবো, আলেকজান্ডারের সেনাপতি ছিলেন কে? পুরু, মিনান্দার, সেলুকাস নাকি সাইকাস? আলেকজান্ডারের সেনাপতি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস, অপশন নাম্বার সি। আচ্ছা, সেলুকাসের কন্যার নাম ছিল হচ্ছে হেলেনা। হেলেনার সাথে কার বিবাহ হয়েছিল? চন্দ্রগুপ্ত মৌর্যের। ঠিক আছে, চন্দ্রগুপ্ত মৌর্যের। আবার তার আগে বলে রাখি, বিবাহের পূর্বে কিন্তু চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে সেলুকাসের যুদ্ধ হয় এবং সেই যুদ্ধে সেলুকাস পরাজিত হন। ঠিক আছে। নাম্বার 10, খ্রিস্টপূর্ব 300 অব্দ নাগাদ আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে পৌঁছেছিলেন। বলতে হবে কোন পর্বতকে অতিক্রম করে তিনি পৌঁছেছিলেন। বিন্ধ্য পর্বত, হিন্দুকুশ পর্বত, পশ্চিমঘাট পর্বত নাকি পূর্বঘাট পর্বত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, হিন্দুকুশ পর্বত পেরিয়ে। চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে হেরে যান শেষ নন্দ রাজা কে? নাগানন্দ, ধননন্দ নাকি মহাপদ্মনন্দ? সঠিক উত্তর ধননন্দ। ধননন্দ ছিলেন নন্দবংশের শেষ রাজা। কবে হয়েছিল যুদ্ধটা? 322 অব্দে, অর্থাৎ 322 অব্দেই তিনি কিন্তু পরাজিত হন। মাত্র 25 বছর বয়সে চন্দ্রগুপ্ত মৌর্য সিংহাসনে বসেন। ঠিক আছে, কবে সেটা? সেটা হচ্ছে 322-321, এই যে সময়কালটা রয়েছে 322-321, সময়কালটা যেটা রয়েছে, অব্দ বলছি, বিসির বলছি, বিফোর ক্রাইস্ট বলছি, সেই সময়টা। এরপর তিনি 305 অব্দে বা 305 বিসিতে সেলুকাসকে পরাজিত করেন। আচ্ছা, আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা হচ্ছে চন্দ্রগুপ্তের সময় মেগাস্থিনিস ভারতবর্ষে আসেন। ঠিক আছে, আজকে একটা হোম টাস্কও থাকবে তোমাদের জন্য। মেগাস্থিনিস ভারতবর্ষে আসেন। চন্দ্রগুপ্তের সময় মেগাস্থিনিস ভারতবর্ষে আসেন। মেগাস্থিনিসের লেখা একটি বই রয়েছে, সেই বইয়ের মধ্যে সমস্ত রকমের সেই সময়কার ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন, শাসন পরিচালনা ব্যবস্থা এবং সমস্ত কিছু সেখানে কিন্তু উল্লিখিত রয়েছে। আচ্ছা, চন্দ্রগুপ্ত জৈন ধর্ম গ্রহণ করেন। কার কাছ থেকে করেন? ভদ্রবাহু। এবং পরবর্তীকালে তিনি সেই ভদ্রবাহুর সাথে শ্রবণ বেলগোলাতে চলে যান। ঠিক আছে। নাম্বার 12-এ আসবে। নাম্বার 12-এ রয়েছে সেলুকাস নিকেটরের সেনাপতি ছিলেন কে? বা সেলুকাস নিকেটর কার সেনাপতি ছিলেন? বিম কতফিসেস, আলেকজান্ডার, দিওদোরাস, এল্ডারপোরাস? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আলেকজান্ডারের। নেক্সট আসবে নাম্বার 13, চন্দ্রগুপ্ত মৌর্যের পর মগধের সম্রাট কে হয়েছিলেন? সেলুকাস, অশোক, বিন্দুসার নাকি বিম্বিসার? অনেকেই যে বিন্দুসার এবং বিম্বিসারের মধ্যে কনফিউশন করে ফেলে নিজেদের। ঠিক আছে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বিন্দুসার। এবং পরবর্তীকালে বিন্দুসারের পর সম্রাট অশোক বা অশোকা দ্য গ্রেট যাকে বলে, সেই সম্রাট অশোক সিংহাসনে বসেন। এরপরে আসবে নাম্বার 14, কৌটিল্য রচিত অর্থশাস্ত্রের আক্ষরিক অর্থ কি? অর্থশাস্ত্র, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এভিডেন্স রয়েছে কিন্তু এটা। অর্থশাস্ত্র টাকাকড়ি শাস্ত্র, অর্থনীতি বিষয়ক অর্থপূর্ণ শাস্ত্র নাকি অর্থ ব্যয় শাস্ত্র? কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অর্থপূর্ণ শাস্ত্র, অপশন নাম্বার সি। আচ্ছা, এখানে কৌটিল্য বলা হচ্ছে, কৌটিল্যকে কিন্তু চাণক্য বলা হয়ে থাকে, যার আসল নাম যদি আমরা বলি বিষ্ণুগুপ্ত। কোথাও কোথাও তোমরা পাবে। ঠিক আছে, বিষ্ণুগুপ্ত, বা কোথাও বলা হচ্ছে চাণক্য সেন। ঠিক আছে, বিষ্ণুগুপ্ত বা চাণক্য সেন বলা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের অসাধারণ পাণ্ডিত্যের জন্যে তাকে ভারতের মেকিয়াভেলি বলা হয়। কি বলা হয়? ভারতের মেকিয়াভেলি। গেল এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে তিনি তক্ষশিলা ইউনিভার্সিটি যে ছিল, সেই তক্ষশিলা ইউনিভার্সিটিতে ইকোনমিক্স পড়াতেন, অর্থাৎ অর্থনীতি পড়াতেন এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। পল সায়েন্স এবং ইকোনমিক্সের টিচার ছিলেন তিনি, প্রফেসর ছিলেন তিনি কোথাকার? তক্ষশিলা ইউনিভার্সিটির।
আচ্ছা, অর্থশাস্ত্র কি ভাষাতে লেখা আছে? সংস্কৃত ভাষাতে লেখা আছে। ঠিক আছে, এগুলো ছিল হচ্ছে এই চাণক্য এবং কৌটিল্যের যে অর্থশাস্ত্র এবং তার সম্পর্কিত কিছু তথ্য। পরের নাম্বার আসি, মৌর্য সাম্রাজ্য গড়ে তোলার প্রধান কৃতিত্ব কাকে দেওয়া হয়, বা প্রধান কৃতিত্ব কার রয়েছে? চন্দ্রগুপ্তের, চন্দ্রগুপ্ত মৌর্যের, সমুদ্রগুপ্ত নাকি বিক্রমাদিত্যের? সঠিক উত্তর, সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্যের। মনে রাখবে, শুধু চন্দ্রগুপ্ত বললে কিন্তু হবে না, চন্দ্রগুপ্ত মৌর্যের। ওকে, পরের নাম্বার, পিয়দসী বলা হতো কাকে? পিয়দসী, দেবনাং পিয়না পিয়দসী, তাই তো? দেবনাং পিয়না পিয়দসী, এটা কাকে বলা হতো? অশোক, পুরু, মহাপদ্মনন্দ নাকি ধননন্দ? সঠিক উত্তর সম্রাট অশোক, অপশন নাম্বার এ। নেক্সট নাম্বার 17, মেগাস্থিনিস এসেছিলেন কার সময়? মেগাস্থিনিস কার সময় এসেছিলেন? এটা হোম টাস্ক দিয়ে দিলাম আজকে, তাহলে এটা করে দিলাম তো একটু আগেই। ঠিক আছে, মেগাস্থিনিস কার সময় এসেছিলেন? তো চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, স্কন্দগুপ্ত নাকি কুমারগুপ্ত? নিচে কিন্তু জানাবে। যে গুপ্ত দেখতে পাচ্ছ, গুপ্ত যুগও আসবে এরপরে আমাদের আলোচনায়, গুপ্ত যুগ নিয়েও ক্লাস হবে। নিচের নিজের প্রজাদের সন্তান বলেছিলেন কে? নিজের প্রজাদের সন্তানের মতন কে দেখতেন, বা সন্তান বলেছিলেন কে? কনিষ্ক, অশোক, হর্ষবর্ধন নাকি চন্দ্রগুপ্ত মৌর্য? নিজের প্রজাদের সন্তানের মতন দেখতেন কে? অশোক। দেখো, অশোক হচ্ছে গোটা জীবনে একটি যুদ্ধ করেছিল, সেটা হচ্ছে কলিঙ্গ যুদ্ধ, যেটা কিন্তু যেই যুদ্ধে মানে এর আগে কেউ জয়লাভ করতে পারেনি। তো সেরকমই একটি যুদ্ধে তিনি জয়লাভ করেছিলেন, এবং তারপর তার মধ্যে ট্রান্সফরমেশন আসে, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, এবং তারপর তিনি তার গোটা রাজ্যে সমস্ত জায়গাতে কি করেন? প্রাণী হত্যাকে ব্যান করে দেন। মৎস্য চাষ এবং মৎস্য শিকার করাকেও তিনি ব্যান করে দেন। কোনো রকম তিনি যুদ্ধ, কিন্তু তারপরে যুদ্ধ বিগ্রহের মধ্যে তিনি পার্টিসিপেট করেননি। তিনি বরঞ্চ প্রজাকল্যাণমূলক কাজের মধ্যে নিজেকে পার্টিসিপেট করেছিলেন, এবং দীর্ঘ 40 থেকে 50 বছর তার রাজত্বকালে তার গোটা সৈন্য কোনো যুদ্ধে পার্টিসিপেট না করার ফলে পরবর্তীকালে যে সম্রাটরা সিংহাসনে আরোহণ করেছিলেন, তারা কিন্তু সেইভাবে আহ, মানে বলা যেতে পারে শক্তিশালী সম্রাট হিসেবে নিজেদেরকে প্রতিপন্ন করতে পারেননি। যদিও তার মৃত্যুর পর দীর্ঘকাল সেই সাম্রাজ্য চলেছিল, কিন্তু তারপর সেটা কিন্তু ধীরে ধীরে শক্তি হারিয়েছে, শক্তি ক্ষয় করেছে, এবং শেষ পর্যন্ত বৃহদ্রথ বৃহদ্রথ পুষ্যমিত্র শুঙ্গর হাতে খুন হয়ে তারপরে কিন্তু সেখানেই মৌর্য সাম্রাজ্যের পরিসমাপ্তি ঘটে। নেক্সট, গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী গ্রামের বলিদের ছাড় দিয়েছিলেন কে? চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক, বিন্দুসার নাকি সমুদ্রগুপ্ত? গৌতম বুদ্ধ বলো বা বৌদ্ধ ধর্মকে পৃষ্ঠপোষকতা যদি বলো, তাহলে সেখানে সবসময় কিন্তু অশোক আসবে। ঠিক আছে, একটা হোম টাস্ক তোমাদেরকে দিব, সেটা হচ্ছে আমরা আজকে জানলাম মেগাস্থিনিসের কথা। মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিলেন এবং তার লেখা বইটার নাম কি? এই দুটো অ্যান্সার তোমরা কিন্তু গ্রুপে মানে এখানে করবে, নিচে জানাবে কমেন্টে। ঠিক আছে, অর্থাৎ মেগাস্থিনিস কোন দেশ থেকে এসেছিলেন, তার লেখা বইটির নাম কি? তো এই ছিল আমাদের আজকের সেটের মোট 19টা কোয়েশ্চেন। আমরা আগামী থেকে কোয়েশ্চেন বাড়াবো। ঠিক আছে, কোয়েশ্চেনগুলো যদি তোমাদের সেটগুলো যদি ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং মনে হয়, কমেন্টে জানাবে। কতগুলো করে কোয়েশ্চেন পার ডে প্র্যাকটিস করলে তোমাদের খুব বেশি সুবিধা হয়, সেটা কিন্তু তোমরা জানিও। ঠিক আছে, যদি তোমরা বলো 30টা করো, তো 30টা করবো, 50টা বললে 50টাই করবো পার সেটে। তোমরা বলবে, কমেন্টে জানাবে, তোমাদের প্রত্যেকের কমেন্টকেই কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং তোমরা প্রত্যেকে টেলিগ্রাম থেকে পিডিএফটা নিয়ে নিও, টেলিগ্রামে কিন্তু পিডিএফটা অ্যাভেলেবেল করে দেবো। টেলিগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।